আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকে আমরা ১৩ অধ্যায়ের যে আমাদের নমুনা প্রশ্ন আছে সেই ৬ নাম্বার প্রশ্নটার সমাধান করব। যেখানে উদ্দীপকটা দেওয়া আছে একটি লোহার নিরেট গোলকের ব্যাস। নিরেট মানে এমন একটা গোলক নিয়ে আলোচনা করছি যার মধ্যে কোনো বাতাস নেই, ফাঁকা নেই টোটালটা। যেমন মার্বেলের মধ্যে কোনো বাতাস থাকে না এই টাইপের। টেনিস বলের ভিতর যেরকম ফাঁকা থাকে এরকমটা না। এই বলটার ব্যাস দেওয়া আছে ১২ সেন্টিমিটার। এর লোহা থেকে আমরা একটা সিলিন্ডার তৈরি করব। আমরা যদি সেই সিলিন্ডারটা তৈরি করি, সিলিন্ডার মানে আমরা যেটাকে বেলুন বলি বা পাইপের শেপটা বলি, এরকম তৈরি করব। তাহলে এই সিলিন্ডারটার ব্যাস কত দিব, সেই এখানে সিলিন্ডারতে দেওয়া আছে এর দৈর্ঘ্যটা হবে ৮ এবং ব্যাসটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। দৈর্ঘ্য বলতে হাইটটা বোঝানো হয়েছে। এইটাই হলো আমাদের উদ্দীপক। এখন ক নাম্বারে বলল নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। আমরা গোলাকার যত প্রকার বস্তু জানি এখানে ওর সকল প্রকার ক্যালকুলেশন শুধুমাত্র ব্যাসার্ধের উপর নির্ভর করে, ব্যাসের উপর না। আমাদের তথ্যটা যদিও এখানে ব্যাস দেওয়া আছে, আমরা সবগুলোকে ব্যাসার্ধে কনভার্ট করে নিব। এই ক্যালকুলেশন এই মাত্রা আমি সরাসরি এখান থেকে দেখাচ্ছি, কারণ এটা খুব ছোট্ট একটা ক্যালকুলেশন। আমাদের গোলকের ব্যাস যদি হয় ১২ সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? এটা সরাসরি ৬ লিখবে না, অবশ্যই এটাকে ২ দ্বারা ভাগ করে দেখাবে ৬ সেন্টিমিটার। তাহলে এটার আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। এটা অবশ্যই মনে রাখবো। πr² কিন্তু না, এটা গোলক নিয়ে আলোচনা হচ্ছে, বৃত্ত নিয়ে না। তাহলে 4πr²। এখানে সবই নোন আছে, শুধুমাত্র আমাদের আর এর মানটা আননোন। আর এর মানটা বসায় দিলে ক্যালকুলেশন করলে সবশেষে আমাদের অ্যান্সার পাবো হলো 452.3904 বর্গ সেন্টিমিটার। এইটা হলো তার সমগ্র তলের পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ টোটাল তার চামড়া, বাইরে থেকে যে চামড়া আছে তার স্পেসটা হলো এই এতটুকু, এত বর্গ সেন্টিমিটার। খ নম্বরে বললো সিলিন্ডারের সংখ্যাটা কত। সিলিন্ডারের সংখ্যা কত, এটা কিন্তু সরাসরি উদ্দীপকের সাথে আমাদের রিলেটেড আছে, যে লোহার গোলকটাকে গলিয়ে আমরা এখানে সিলিন্ডার তৈরি করব। এখানে যে আমি বৃত্তটার মতো ভরাট একটা বৃত্ত অঙ্কন করেছি, তুমি এটাকে 3D-তে চিন্তা করো, এটা একটা গোলক। এই গোলকটা যে আমাদের ছিল, এই গোলকটা আমি গলাবো, যেহেতু এটা ডিরেক্ট, এর মধ্যে যে লোহা থাক বা অন্য কিছু যেটা দিয়ে তৈরি করা থাক, সেই লোহাটা গলিয়ে আমি সিলিন্ডার তৈরি করব, এরকম একটা শেপ দিব। আমরা পাইপের মতো যেটা দেখি, অথবা আমরা অনেকে যারা পিঙ্গেলস চিপস কিনে থাকি যে ডিব্বাটা, ওইরকম একটা শেপ তৈরি করব। তাহলে যেহেতু এইখান থেকে আমি ধরে নিচ্ছি এটা লোহা দিয়ে তৈরি, এই লোহা থেকেই আমি এরকম একটা সিলিন্ডার তৈরি করছি। তাহলে যদি এরকমটা হয়, শুধু এখান থেকে নিয়ে সিলিন্ডার তৈরি করলাম এবং সিলিন্ডার তৈরি কমপ্লিট করলাম, তাহলে এই টোটালটা সিলিন্ডার যতগুলো হবে সবগুলো সিলিন্ডারের আয়তন কী হবে, আমাদের এইটা সমান। এখন এরকম কতগুলো সিলিন্ডার আছে আমি জানি না, আমি এখানে ধরে নিচ্ছি যে আমাদের এন সংখ্যক আমরা এরকম সিলিন্ডার তৈরি করব। যেহেতু সিলিন্ডারটার শেপটা আমার ঘনকের চেয়ে ছোট, অনেকগুলোই তাহলে তৈরি করা যাবে। কতগুলো তৈরি করা যাবে আমি জানি না, কিন্তু এটা আমাদেরকে বলে দেওয়া আছে যে এই দুজনের আয়তন পরস্পর সমান হবে, কারণ এইখান থেকে লোহা নিয়ে আমি এই পাশে তৈরি করছি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমাদের এই পাশের যে আয়তনটা ভি সমান ভি, আমি এটাকে ভি সমান ভি বলছি। এখানে ভি বলতে আমি এই গোলকের আয়তন বোঝাচ্ছি, আর এখানে ভি বলতে আমি এখানে এই সিলিন্ডারের আয়তন বলছি, এখানে ইন্টু এন দিয়ে দিচ্ছি। কারণ একটা সিলিন্ডার না, এখানে অনেকগুলো সিলিন্ডার হবে, যেহেতু সিলিন্ডারগুলো ছোট ছোট, সেটাই বের করতে হবে। এইটা যেহেতু গোলকের আয়তন আমাদের সূত্র হলো 4/3πr³। এখানে কিন্তু আমাদের আর এর মান দেওয়া নাই, এখানে ব্যাস দেওয়া আছে। ব্যাস যদি 12 হয় তাহলে ব্যাসার্ধ হবে 6, তাহলে এটা হবে r³। এইটা তাহলে আমাদের একটা পার্ট আসলো গোলকের। আমাদের এখানে আছে হলো যে সিলিন্ডারটা নিয়ে আলোচনা করছি, এমন একটা সিলিন্ডার যার হাইট যেটা দেওয়া আছে, আমাদের প্রশ্নে যদিও দৈর্ঘ্য বলা আছে, দৈর্ঘ্য হাইট একই কথা, এটা 8 সেন্টিমিটার, ব্যাসার্ধটা আছে সেটা হলো 3 সেন্টিমিটার, ওইখানে ব্যাস দেওয়া ছিল। তাহলে আমরা বলতে পারি সিলিন্ডারের আয়তনের সূত্র কি, এটা হলো πr²h, আর ইন্টু এখানে আমি এন দিয়ে দিলাম। এই জায়গায় আমরা কতগুলো মান জানি, আমরা এখানে জানি হলো এইটুকের মধ্যে আর এর মানটাও জানি, তারপরে এইচ এর মানটাও জানি। আমরা জানি এই ম্যাথটাতে আর এর ভ্যালুটা কত, এখানে হলো আর এর ভ্যালু 3, তাহলে πr²h, এইচটা কত 8। এখন এইখানে দেখো এই ম্যাথটাতে আমাদের শুধুমাত্র এনটা আননোন, বাকি সব নোন আছে, অর্থাৎ দুইটা আয়তনের মাঝখানে আমি শুধু ইকুয়াল সাইন দিব, ম্যাথটা মিলে যাবে। তবে এইটাই আমরা ধারাবাহিকভাবে কিভাবে করব, যেটা আমরা এখানে তোমাদের দেখিয়েছি। যে লোহার যে আমাদের নিরেট গোলক আছে তার আমাদের ব্যাস হলো 6, মানে ব্যাসার্ধ যেটা আমাদের 12 দেওয়া ছিল। তাহলে শুধু প্রথমে গোলকের আয়তন কত হবে, 4/3πr³, মানে ব্যাসার্ধ কিউব, ব্যাসার্ধ 6, তাহলে 6³ আমরা টোটাল রেজাল্টটা যেটা পাচ্ছি 288π। আমরা পায়ের মানটা ভাঙি না, এটা পায়ে রেখে দিলাম। এইটা হলো তাহলে গোলকের আয়তন। নিরেট যে সিলিন্ডার আছে, সিলিন্ডার তৈরি করছি, এর ব্যাসার্ধ কিন্তু ব্যাস যেহেতু 6, ব্যাসার্ধ তাহলে 3 সেন্টিমিটার, এর হাইট বা উচ্চতা সেটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। আর সিলিন্ডারের আয়তনের সূত্র কত, এটা হলো πr²h। আমরা একটা সিলিন্ডার নিয়ে আলোচনা করছি, ফাইনালি সেটা পাচ্ছি কত, 72π। এতগুলো, এটা হলো একটা সিলিন্ডারের আয়তন। এখন আমি যেহেতু জানি না যে এখানে সিলিন্ডার কতগুলো আছে, আমি ধরে নিলাম n সংখ্যক সিলিন্ডার আছে।
তাহলে আমি যখন এই সিলিন্ডারের সাথে n গুণ করে দিলাম, সবগুলো সিলিন্ডারের আয়তন তৈরি হলো। সবগুলো সিলিন্ডারের আয়তন কত হবে? টোটাল যে গোলক আছে গোলকের আয়তনের সমান। এখান থেকে সরাসরি আমাদের n এর মান বের হচ্ছে 4, তার মানে আমাদের 4টা সিলিন্ডার তৈরি করা সম্ভব। আমরা গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখতে পাচ্ছি, গোলকটি যদি একটি ঘনক আকৃতির বাক্সে ঠিকঠাকভাবে এঁটে যায়। ঠিকঠাকভাবে এঁটে যায় বলতে বোঝাচ্ছে যে এই যে গোলকটা ও একদম নিচের যে সারফেসটা আছে সেটাও টাচ করবে, উপরে হাইটটা সেটাও টাচ করবে, গোলকের কোনো অংশ বাইরেও থাকবে না, কোনো অংশ ভিতরে থাকবে না, এক্স্যাক্ট। অর্থাৎ গোলকের যে হাইটটা আর আমাদের ঘনকের হাইট সেম। অন্যভাবে বললে গোলকের হাইট মানে গোলকের ব্যাস, গোলকের ব্যাসটা আর ঘনকের যে আমাদের হাইটটা, এই দুইটা আমাদের পরস্পর সেম হবে। এখন যদি অনধিকৃত অংশের আয়তন বলে, আমরা যদি ছবিতে একটু দেখার চেষ্টা করি, ধরলাম এই যে ঘনকটা আছে, এই ঘনকের মধ্যে আমরা একটা গোলক যদি রাখি, যেহেতু এটা আসলে যদিও গোলক না, এটা বৃত্ত আঁকা হয়েছে, কারণ গোলক আসলে এখানে আঁকানো সম্ভব হচ্ছে না। এই গোলকটা যদি এই ঘনকের মধ্যে ঠিকঠাকভাবে এঁটে যায়, এর অর্থই হলো এই যে আমাদের এখানে গোলকটা আছে, এর ব্যাস যেহেতু আমরা জানি এর ব্যাসটা হলো 12 সেন্টিমিটার, তাহলে এইটা যদি 12 সেন্টিমিটার হয়, এই যে ঘনক আছে ঘনকের প্রত্যেক বাহুটা হবে হলো 12 সেন্টিমিটার করে। তাহলে এখন এই গোলকটা যখন রাখছি, তুমি চিন্তা করো তোমার যে ঘরের মধ্যে বিশাল আকারে একটা বল রাখা হচ্ছে, গোল বল রাখা হচ্ছে। যেহেতু ঘরের শেপ আর বলের শেপ একরকম না, তাহলে কিন্তু ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের যে চারপাশে যে কোনাগুলো আছে প্রত্যেকটা কর্নার কিন্তু কিছুটা ফাঁকা জায়গা থাকবে। এই যে আমাদের ফাঁকা জায়গাটা আছে, সেই আমাদের ওইটাই হলো অনধিকৃত অংশ, যেখানে গোলকটা এখনো জায়গা দখল করে নাই। তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে পারি কি, দুইটার শুধু আয়তনের বিয়োগফলটা করলেই হবে। দুইটার আয়তন কেমন? যেমন আমি যদি এই গোলকের যে আয়তনটা আছে সেই আয়তনটা চিন্তা করি, এই আয়তনকে যদি আমি V1 লিখি, তাহলে 4/3 এটা হলো পাই r কিউব। ব্যাস যদি আমাদের 6 হয় তাহলে আর কত হবে? এটা হলে ব্যাস 12 হবে, আর হবে 6, এটা 6 কিউব। এইটা পাচ্ছি আমরা গোলকের আয়তন। আমরা যদি ঘনকের আয়তন নিয়ে আলোচনা করি, ঘনকের আয়তন এটাকে V1 দিয়ে এটা V2 দিলাম, তাহলে ঘনকের আয়তন হবে কি? আমরা জানি ঘনকের আয়তন শুধুমাত্র তার বাহু কিউব হয়। ঘনকের প্রত্যেক বাহু যদি a হয় তাহলে আমরা প্রচলিত নিয়মে বলতাম a কিউব। এটা কত? বাহু, যেটা আমাদের গোলকের ব্যাসের সমান, তার মানে এইটা হবে আমাদের 12 কিউব। এখন এইটা হলো সম্পূর্ণ আয়তন, যেটা আমরা ঘনক বলছি। এই ঘনকের মধ্যেই ছিল হলো গোলক, তাহলে এই দুইটা আয়তন যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা অনধিকৃত অংশের আয়তন পাবো। আমরা এই ক্যালকুলেশনগুলো ধারাবাহিকভাবে এখানে করেছি। আমরা লিখেছি এখানে নিরেট গোলকের ব্যাসটা যেটা 12 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে? গোলকের ব্যাসের সমান মানে 12, তাহলে গোলকের আয়তন মানে বাহুর উপর কিউব, অর্থাৎ 1728 ঘন সেন্টিমিটার। কণ হতে প্রাপ্ত আমাদের গোলকের যে ব্যাসার্ধ ছিল সেটা আমাদের 6, তাহলে আমাদের আয়তন হবে কত? 4/3 পাই r কিউব, যেখানে r এর মানটা 6। তাহলে এই যে আমাদের দুইটা আয়তন, এই দুইটা আয়তন যদি আমরা বিয়োগ করে ফেলি, দুইটা আয়তন বলতে এখানে বোঝাচ্ছি যে প্রথমটা আমাদের যেটা হলো আমাদের ঘনকের আয়তন, দ্বিতীয়টা যেটা আমাদের গোলকের আয়তন, এটা বিয়োগ করলে তাহলে এই যে অংশটা থাকছে এটাই হলো আমাদের অনধিকৃত অংশের আয়তন। আমাদের এই টাইপের ম্যাথ অনেক সময় ঘনকের পরিবর্তে আমাদের সিলিন্ডারও বলে থাকে, সেক্ষেত্রে ক্যালকুলেশন একই টাইপের। টোটাল আয়তন থেকে আমরা গোলকের আয়তন বাদ দিয়ে দিলে আমরা অনধিকৃত অংশের আয়তনটা পেয়ে যাব। এই টাইপের প্রশ্ন মাঝে মধ্যে রিপিট হয়। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে এবং 24 ঘন্টা আমাদের সাথে থাকতে দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। পরবর্তী সব পর্বে তোমাদেরকে স্বাগতম। আল্লাহ হাফেজ।